তো গাড়ি কিন্তু 1000+ কিলোমিটার হয়ে গেছে, আর আমরা চলে এসেছি গাড়ির প্রথম সার্ভিসিংয়ের পরে তার রিভিউ দিতে। তো চলো আমরা তোমাদের সাথে শেয়ার করি যে গাড়িতে কি কি প্রোস রয়েছে আর কনস রয়েছে, পুরোটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এক এক করে শুরু করি। তো গাড়ির প্রো আর কনসের মধ্যে তোমাদের শুরু করি প্রথমে ভালো দিকটা দিয়ে, তারপরে ধীরে ধীরে আসছি খারাপ দিকে। তো প্রোস যেগুলো রয়েছে, প্রথমে অবভিয়াসলি লুক। তো আগে যে 250টা ছিল আর 390 যেটা ছিল সেটা একটু আলাদা ছিল। আলাদা বলতে হেডলাইটের ডিজাইনে আলাদা ছিল, আগেরটা হ্যালোজেন ছিল, এটাতে কিন্তু রয়েছে এলইডি। তো 390 S 390X আর 250-র মধ্যে কিন্তু গাড়ির মডেলের কোনো ডিফারেন্স নেই। পুরো লুকটা যেটা রয়েছে সেটা কিন্তু একদম দুটো তিনটাতেই সেম রয়েছে, খালি এসে হচ্ছে স্পোক হুইল রয়েছে, এটা জাস্ট হচ্ছে অ্যালয় হুইল। তো এক্স আর এস 250-র মধ্যে কিন্তু 390X আর 250-র মধ্যে কিন্তু সেরকম কোনো ডিফারেন্স নেই, আর ইঞ্জিনের ডিফারেন্স রয়েছে। যাই হোক, আমি প্রথমে চলে আসি এবার যে প্রোসগুলো। তো প্রথমে যে প্রোসটা রয়েছে সেটা এক নম্বর যেটা, সেটা হলো এটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো সব থেকে যেটা প্লাস পয়েন্ট হয়েছে, এখানে প্রচুর ফিচার্স দিয়ে দিয়েছে। মিউজিক চেঞ্জ থেকে শুরু করে ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে কল কি কি আসছে। আর এছাড়া আরেকটা যেটা প্লাস পয়েন্ট রয়েছে, তো আমরা সাধারণত কি করি গাড়িতে হচ্ছে মোবাইল মাউন্ট লাগিয়ে দিই, মোবাইল মাউন্ট লাগিয়ে হচ্ছে ম্যাপ দেখি। তো সেক্ষেত্রে আমাকে এখানে মোবাইল মাউন্ট লাগাতে হচ্ছে না, আমার গাড়িতে রয়েছে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন। তো সেটাতে আমি সহজেই এখন গাড়িতে মোবাইলের সাথে কানেক্ট করে দিলে আমার গাড়িতে আমার টিএফটি কনসোলে আমার দেখিয়ে দিচ্ছে। তো এর জন্য আমাকে এক্সট্রা মোবাইল হোল্ডার আমাকে লাগাতে হচ্ছে না, বা মোবাইলও আমাকে লাগাতে হচ্ছে না। তাছাড়া আরও সেকেন্ড যেটা পয়েন্ট রয়েছে, বা থার্ড পয়েন্ট তোমরা যেটা বলতে পারো, ফার্স্ট পয়েন্ট আমার লাইট ছিল, সেকেন্ড পয়েন্ট টিএফটি, আর থার্ড পয়েন্ট হচ্ছে গাড়ির গিয়ার শিফটিং। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে কুইক শিফটার যেহেতু রয়েছে, গাড়ির হচ্ছে বেশ সুন্দর স্মুথ গিয়ার শিফটিং রয়েছে। আমার তো খুব পছন্দের, কারণ আমি এতগুলো যে বাইক চালিয়েছি কোনোটাতে আমার কুইক শিফটার ছিল না। কুইক শিফটার ইউজ করার পরে আমার তো বেশ স্যাটিসফাইড লেগেছে, কারণ সব থেকে বেশি আমি রিসেন্টলি একটা রাইড করে এলাম 500+ কিলোমিটারে। তো সেক্ষেত্রে হিলসে রাইড করার সময় কুইক শিফটার আমার অনেক কাজে রয়েছে, স্পেশালি কার্ভসে। তো অনেক সময় কি হয়, কার্ভসে আমি ক্লাস ধরতে গিয়ে বা মনে হচ্ছে গিয়ার শিফট করতে গিয়ে সেক্ষেত্রে আমার অনেক সময় ফলস খেয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু কুইক শিফটারে আমার হয় না, আমি ক্লাস ছেড়ে কিন্তু আমি আপ ডাউন করতে পারছিলাম। আর তারপরে নেক্সট আমি প্লাস পয়েন্টে আসি, সেটা হলো গাড়ির টায়ার। গাড়ির টায়ার কিন্তু এখন দিয়ে দিয়েছে অ্যাপেলো ট্র্যাম্পলার। তো অ্যাপেলো ট্র্যাম্পলারের একটা সুবিধা কি, একদম অফ রোড প্লাস আমাদের সিটি কন্ডিশন বা রোড কন্ডিশন আমি দুটোতেই চালাতে পারবো। টায়ারের গ্রিপ খুব ভালো, দুটোই বেশ গ্রিপ ভালো। এবার এটা একটা হলো। নেক্সট যে প্রোস রয়েছে সেটা হলো গাড়ির প্রচণ্ড স্টেবল, হালকা গাড়ি কিন্তু মারাত্মক পরিমাণে স্টেবল। নেক্সট প্রোসে যেটা আছে সেটা হলো গাড়ির অবভিয়াসলি হ্যান্ডেলিং খুব ভালো, আমি ম্যানুভার করতে পারি। আমার ডমিনার প্রথমে ছিল, সেটা নিয়ে আমি কিন্তু সিটির মধ্যে গাড়ি ঘোরাতে আমার কিন্তু টার্নিং রেডিয়াসটা অনেকটা বেশি ছিল। এই গাড়ি তোমরা দেখে হয়তো বলবে যে টার্নিং রেডিয়াস হয়তো অনেকটা বেশি, কিন্তু এটাতে কিন্তু না, টার্নিং রেডিয়াস কিন্তু প্র্যাকটিক্যালি অনেকটাই কম। আমি কিন্তু সিটির মধ্যে এদিক ওদিক দিয়ে ম্যানুভার করে নিতে পারছি, যেটা কিন্তু আমি ডমিনারে করতে পারি না। নেক্সট যে প্রোসটা রয়েছে সেটা হলো গাড়ির উইন্ডশিল্ড। তো উইন্ডশিল্ডটা এতটা হাই থাকার কারণে সব থেকে আরও একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে হাওয়া আমাকে এক ফোঁটা লাগে না, মানে গাড়ির উইন্ড ব্লাস্টটা আমি অনেকটা কম পাচ্ছি। আর হচ্ছে আরেকটা যেটা প্লাস ভালো দিক সেটা হলো আমরা যখন মানে হাইওয়েতে গাড়ি চালাই প্রচণ্ড পরিমাণে পোকা আমাদের গাড়িতে এসে লাগছে। তো সেই ক্ষেত্রে এটা থাকার ক্ষেত্রে না, আমি হেলমেটের কিন্তু কাঁচ একদম উপরে তুলে নিয়ে চালিয়েছি, কারণ প্রত্যেকটা পোকা এখানে এসে বাড়ি খেয়েছে, আমার হেলমেটে এসে সেরকমভাবে লাগেনি। তো প্রোস কিন্তু এই পর্যন্তই ছিল। গাড়িতে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সেরকম পরিমাণে এখনো কনসের দিকে আমি আসিনি, তো প্রোস কিন্তু এটাই ছিল। তো কনস আসার আগে দীপার কাছ থেকে আমি শুনে নেব কয়েকটা জিনিস, কারণ ও এরপরে বলবে যে ওর অ্যাজ এ পিলিয়ন কি কি কমফোর্টেবল মনে হয়েছে আর কি কি চেঞ্জেস হতে পারতো, সেটাও কিন্তু ও শেয়ার করবে। তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো এটা সিট কমফোর্ট নিয়ে, যে দিদি তুমি বলো, তুমি পিলিয়ন হিসেবে যখন যাও তোমার কি কি অসুবিধা হচ্ছে এখনো অবধি, সেগুলো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমার কমেন্ট বক্সে। সবাই লিখেছো দিদি একটু বলো পিলিয়ন হিসেবে সিটের কমফোর্টটা কেমন বা কি। তো আমি সেটাই রিভিউ দেবো। আর আমরা প্রায় 500 কিলোমিটার আপ রাইড করে এসেছি 2 দিন আগে, ঠিক আছে। আমার কোনো রকম কিছু সমস্যা হয়নি পিলিয়ন হিসেবে। আমি সিটিতে যখন বসেছি তখনও কোনো অসুবিধা হয়নি আমার সেরকমভাবে।
যেটা আর কি সবার প্রবলেম রয়েছিল যে দিদি পিছনের সিটটা এত ন্যারো যে কোনো সমস্যা হয় কি না পিলিয়ন হিসেবে আমার। তো আমার একদম 100 কিলোমিটার আসলাম, আমার কোনো রকম সমস্যা হয়নি এখনও অবধি। আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আমার যেটা অসুবিধা হচ্ছে সেটা আমার অভ্যেস হয়ে গেছে টপ বক্স আর গার্ড ফার্ড নিয়ে রাইড করার। এবার ওটাতে যেহেতু নতুন, ওটাতে কিছুই নেই সেই অবস্থায়, তো একটু সমস্যা হচ্ছে। বাকি যে সিটের যে কন্ডিশনটা রয়েছে মানে মানে কমফোর্টেবল কি না, আমার এখনও অবধি কোনো রকম সমস্যা হয়নি। কমফোর্টেবল এখনও অবধি আমার কমফোর্টেবলই লেগেছে, কোনো অসুবিধার মধ্যে আমি দেখিনি। আর সিটিতেও কোনো অসুবিধা তেমন আমার হয়নি। জানি না কেন মানে এইসবে বলতে গেলে যে মানে সবারই মানে ফার্স্ট ইমপ্রেশন দেখে নিয়ে মনে হবে যে ভীষণই ছোট, হ্যাঁ কমফোর্টেবল না, কিন্তু দীপার কথা অনুযায়ী এখন পর্যন্ত ওর কাছ থেকে আমি শুনছি, বারবার জিজ্ঞেস করছি যে দীপা ঠিকঠাক আছে তো, ঠিকঠাকই করছে তো, ও বারবারই একটাই কথা বলছে না ঠিকঠাকই লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবার বাকি 200 কিলোমিটার আরো যাই, তারপরে বুঝতে পারবো কি অসুবিধাটা হচ্ছে। আর যে অসুবিধাটাই হোক না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমাদের এখনো অবধি 250 কিলোমিটারের মতো আসা হয়ে গেছে, আমার এখনো কোনো রকম তেমন সমস্যা হয়নি সিটের কন্ডিশন নিয়ে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি যে কেটিএমে যারা রয়েছে তাদের বলছি, এত ন্যারো সিটটা কেন করেছে জানি না, কিন্তু এটা দেখে অনেকেই ভয় পাচ্ছ তোমরা, বলছো নিবো না। আমরাও ভয় পেয়েছিলাম ইভেন, যে আমরা এটা কি করব, পিলিয়ন যেহেতু আমিও রাইড করি ও রাইড করে, একসাথে যাই দুজনে, সমস্যা হতে পারে। তো আমি 500 কিলোমিটার আপ রাইড করেছি, মানে অ্যাজ এ পিলিয়ন হিসেবে রাইড করলাম, কোনো অসুবিধা হয়নি। তবে আমি ওদেরকে বলতে চাই একটু বড় করলে কি ক্ষতি হতো। তো দেখতেই পাচ্ছ আমাদের টপ বক্সটা লাগানো হয়েছে, তা সত্ত্বেও এতটা জায়গা রয়েছে। যেমন রাইডারের সিটটা যেমন রয়েছে কমফোর্টেবল, আমার সিটটা যদি একটু বড় হতো তাহলে অবশ্যই আরও বেশি কমফোর্টেবল হতো। তাছাড়া এমনি সব ঠিকঠাক, পারফেক্ট একটা। তো এতক্ষণ তো তোমরা শুনলে যে গাড়িতে প্রোস কি কি রয়েছে, মানে ভালো দিক কি কি রয়েছে। তো ভালো দিক থাকার সাথে সাথে খারাপ দিকও অনেক কিছু রয়েছে। খারাপ দিক খুব বেশি নেই, কিন্তু রয়েছে কিছু কিছু জিনিস রয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথম যে খারাপ দিকটা আছে সেটা হলো, তো গাড়িতে তোমরা দেখতে পাচ্ছ যে প্যানেলটা রয়েছে, বা যে কোনো জায়গায় মানে গোটা গাড়ির যে প্যানেলটা রয়েছে সেটার একটা খারাপ দিক রয়েছে। গাড়ির প্যানেলটা ওরা ফ্লেক্সিবল বানানোর চক্করে কি করেছে, উপরের যে কোটিংটা রয়েছে সেটা জানি না ওরা কি করতে চেয়েছে, বুঝতে পারলাম না ব্যাপারটা। আমি যতবার এই জায়গাগুলো পালিশ করেছি বা যতবার ধুয়েছি, তারপরে যতবার এটাকে মানে মোছার চেষ্টা করেছি, এখান থেকে কিন্তু কোটিংটা, উপরের যে গ্লসি কোটিংটা থাকে সেটা কিন্তু উঠে যাচ্ছিল। তার জন্য কিন্তু আমি ফটাফট গাড়িতে পিপিএফ কমপ্লিট করে নিয়েছি। আর সামনেটা করিনি, তোমরা সামনেটা দেখলে বুঝতে পারবে, দেখো কি অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইটা কিন্তু সব থেকে বড় মেজর প্রবলেম আমি এখন পর্যন্ত গাড়িতে দেখলাম। মানে গ্লসি পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলো পার্ট একটু ঘষলেই কিন্তু সেগুলো উঠে যাচ্ছে। সামনেটা দেখে তোমরা বুঝতে পারবে এটার কন্ডিশন দেখো। এটাতে যেহেতু আমি করে নিয়েছি ফটাফট একটা প্রোটেকশন লাগিয়ে নিয়েছি এটাতে, তার জন্য এটাতে কিন্তু তোমরা বুঝতে পারবে না, এটাতে কালারটা ঠিক থাকতে হবে। কিন্তু এটা আমি করতে পারিনি, তার জন্য দেখো এটার কালার কিন্তু অনেকটা উঠে গেছে। যেটা সেকেন্ড প্রবলেম সেটা হলো গাড়ির লাইট। গাড়ির লাইট কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু একটা প্রবলেম যেটা রয়েছে, মানে লো বিমটা দারুণ পাওয়ারফুল, হাই বিমও পাওয়ারফুল, কিন্তু এই যে হাই বিম যেটা রয়েছে, এই যে কাকে খোঁজে আমি নিজেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারলাম না। সবসময় কী করে ওপরের দিকে মারে, মানে আকাশে ও ইউএফএকে খোঁজে না, অন্য কাউকে খুঁজতে যায়, ও জানি না কী কাজ। হ্যাঁ, যখন আমি একা চালাই, গাড়ি অনেকটা আপ থাকে, তো সেই ক্ষেত্রে কী হয়, লো বিম হাই বিম যথেষ্ট অ্যাডজাস্ট হয়ে থাকে। কিন্তু যখনই আমার গাড়ি যখন লাগেজে থাকবে বা পিলিয়ন থাকে, তখন গাড়িটা অনেকটা ডাউন হয়ে গেলে গাড়ির সামনের দিকটা উঁচু হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, হাই বিম যেটা রয়েছে সেটা কিন্তু ওপরের দিকে থ্রোটা হচ্ছে। তো আমি কি কখনো পিলিয়ন ছাড়া চালাবো না ভাই? তো এটা কখনো হতে পারে? তো এটার একটা প্রবলেম আমি সলভ জানি না এখনো কীভাবে এটা সলভ করবো। তো আমি কালকে অ্যাডজাস্ট করেছি, অনেকটা ঠিকঠাক হয়েছে, কিন্তু তাও এখনও মনে হচ্ছে আমার যে অনেকটা উপরের দিকে থ্রো করছে লাইটটা। তো এই ছিল গাড়ির প্রোস অ্যান্ড কনস। মানে এরপরে আমি তোমাদেরকে আরেকবার জানিয়ে দেবো, একটা বড় রাইড করি, সেক্ষেত্রে আমরা দুজন যখন থাকবো আর সাথে লাগেজও থাকবে, তখন তোমরা আরও ভালো মতন তোমাদেরকে আমি জানাতে পারবো যে গাড়িতে কী কী প্রবলেম রয়েছে আর কী কী ভালো দিকও রয়েছে, সেটা আরও ভালো করে তোমাদেরকে বলতে পারবো। তো তার আগে এই ছিল আমাদের একটা ছোট্ট একটা ভিডিও, প্রোস অ্যান্ড কনস নিয়ে কী কী প্রবলেম ছিল তোমাদেরকে বললাম। দীপা অ্যাজ এ পিলিয়ন কী কী ওর সমস্যা হয়েছে সেটাও জানালো। তো এই পর্যন্তই ছিল।
এরপরে আর যদি কি অসুবিধে হচ্ছে না হচ্ছে একটা বড় রাইড করে আসলে তারপরে তাহলে তোমরা বুঝতে পারবে বাকিটা। আপাতত আমি তো তোমাদেরকে জানালামই যে আমার 500 কিলোমিটার যে রাইডটা করে এসেছি তাতে কি সমস্যা হয়েছে কি হয়নি, বাকি আমার ব্লগে তো অবশ্যই তোমরা দেখে নিবে। কিন্তু যদি আমরা কোনো বড় রাইড করি কী কী সেই রাইডে আমাদের কী কী প্রবলেম হচ্ছে, আমার কী কী প্রবলেম হচ্ছে, ওর কী কী প্রবলেম হচ্ছে, অবশ্যই সেটা নিয়ে আমরা একটা ভিডিও দিব। সেটা একটু ওয়েট করতে হবে কিছুদিন। আর তোমরা যদি এরপরেও আরো কিছু জানতে চাও তাহলে তো অবশ্যই কমেন্ট সেকশনে একবার জানিয়ে দিও, অবশ্যই। সেটাও আমি ফুলফিল করার চেষ্টা করব। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার কোনো অন্য ব্লগে। টাটা। টাটা।